আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টি অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। সৃষ্টি শিক্ষা পরিবারের সবাইকে স্বাগত জানাই। দেশের এই মহামারী পরিস্থিতির ভিতরে আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করে তোমাদের যে সেবা আমরা দিয়ে যাচ্ছি, এখান থেকে আশা করব সব সময় তোমরা এটাকে সাদরে গ্রহণ করে এখান থেকে ভালো আউটপুট আমাদেরকে দেবে। তো সবাই সৃষ্টি শিক্ষা পরিবারের সবার জন্য দোয়া করবে এবং আমাদের সেবার জন্য আমরা দিয়ে যেতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবা। তো সবাই স্বাগত। আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। ওকে, প্রস্থ দেওয়া আছে, আমি আশা করব সবাই প্রশ্ন পড়ে ফেলবো সাথে সাথেই। পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। পুকুরের কথা বলা হয়েছে, আর পার হচ্ছে পুকুরের বাইরে থাকে। তো আমি যদি একটা পুকুর এখানে তোমাদের রেখে বোঝানোর চেষ্টা করি, আমি একটা পুকুর রাখলাম এখানে। এই হলো একটা পুকুর, আমাদের এলো একটা পুকুর। এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। এটা পুকুর, এই অঞ্চল দিয়ে হচ্ছে সব পুকুর, এসব পুকুর আমাদের। এর ভিতরে মাছ টাছ সবই আছে। যাই হোক, এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার আর প্রস্থ হচ্ছে 40 মিটার। এই পুকুরের প্রস্থ হচ্ছে 40 মিটার, এটা হলো 40 মিটার। আর এই পুকুরের ক্ষেত্রফলটা আমরা জানি যে যেহেতু এই পুকুরটা একটা আয়তাকার পুকুর, দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে ক্ষেত্রফল কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 60 গুণ 40, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দুটো শূন্য দিয়ে দিলাম, 424 বর্গমিটার। আমরা জানি যে ক্ষেত্রফল শব্দটা কানে প্রবেশ করলেই উত্তরে বর্গ লিখতে হয়। তাহলে পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেলাম এত বর্গমিটার। এখন বলতেছে পুকুরের বাইরে মানে পাড়, পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। বিস্তার মানে চওড়া। তাহলে পুকুরের বাইরে থাকে পাড়, তাহলে এখানে এই বরাবর একটা পাড় আছে আমাদের। তো এই বরাবর আমাদের পুকুরের পাড় আছে। তো পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার, তার মানে এইটুক হচ্ছে 3 মিটার। এখানেও এইটুক হচ্ছে 3 মিটার। আবার এখানে বাড়ছে এদিকে 3, আবার এখানেও এদিকে 3 করে বাড়তেছে। তাহলে আমাদের যে পুকুরটা, সেই পুকুরটার পাড় সহ দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আগে ছিল আমার 60, এখান থেকে এই পর্যন্ত 60 ছিল। তাহলে এখন 3 বেড়ে যাওয়ার কারণে এই পাশেও বাড়ছে, দেখো 3, আর এই পাশেও বেড়েছে 3। খেয়াল করবো আমরা, আমি খুব ধীরভাবে বলার চেষ্টা করতেছি। তোমাদের এই পাশে 3 বেড়েছে, এই পর্যন্ত ছিল, এখান থেকে এই পর্যন্ত ছিল 60। তাহলে 60 এ পাশে বাড়ছে 3, এ পাশে বেড়েছে 3। তাহলে টোটাল বাহুটা আগে ছিল 60 মিটার, এখন হয়ে গেছে দেখো 3 3 বেড়ে 6 বেড়ে গিয়েছে 66 মিটার। তার মানে হচ্ছে আগে ছিল আমার 60, তাহলে তার সাথে 3 যোগ 3 বাড়লো, দুটো 3 বেড়ে গিয়েছে। একইভাবে এই দৈর্ঘ্যটা ছিল আমার 40, এখান থেকে এটুক ছিল 40, এ পাশে বেড়েছে 3, এ পাশেও বেড়েছে 3। তাহলে এটা আমার এখন দাঁড়াচ্ছে 40 যোগ 3 যোগ 3। আমি এখানে কিছু কথা না বললেই নয়, কোন শিক্ষার্থী এই লেখাটাকে লেখে, এটাকে লেখে, এই বাহুটার দৈর্ঘ্যটা এইভাবেও লেখেন যে 60 যোগ 2 গুণ 3, এভাবেও কেউ কেউ লেখে, তাদেরও হবে। আবার কেউ কেউ এটাকে লেখেন, এই যে 40, এটা যেটা লিখছি আমি, এটাকে কোন শিক্ষার্থী লেখে এইভাবে যে 40 যোগ 2 গুণ 3। এর অর্থ হচ্ছে উভয় দিকে বেড়েছে, আর 2 দেওয়া হয়েছে, এদিকেও 3 এদিকেও 3, তাহলে 3 দুগুণী 6। আমি যদিও এটা বেশি পছন্দ করি, এটা দিয়ে যদি কোনো স্টুডেন্টকে শেখানো হয়, সে পরবর্তী কালে বা পরবর্তী সময় সে বিষয়টার বাস্তবতা উপলব্ধি করতে পারে যে কেন এটা লেখা হয়েছিল, এই 3 3 কোথায় পেলাম। এটা অনেক সময় অনেকের জড়তা লাগতে পারে বা মুখস্থ বিদ্যার মতন মনে হতে পারে, এজন্য আমি এইটাকে বেশি পছন্দ করি। শিক্ষার্থীদের এটা উপদেশও দিই আমি যে এটা তোমরা লেখো, তাহলে বাস্তবতার সঙ্গে তোমাকে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। এটাও লিখলে হবে না এরকম কোনো তথ্য নেই, অবশ্যই লেখা যাবে। তো আমরা এখন সমাধানের দিকে চলে যাচ্ছি। আমাদের অঙ্কটা এখন আমরা বাস্তবতা উপস্থাপন করলাম, যদিও অঙ্কের উত্তর অলরেডি আমরা পেয়ে যাব। তার মানে হচ্ছে এখানে 40, আর এখানে আমরা বড় দৈর্ঘ্যটা পেয়েছি হচ্ছে, আমরা এক্ষেত্রে বড় দৈর্ঘ্যটা পেয়েছি আমাদের 66 গুণ হচ্ছে 46। এটা হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রফল, এই কোণার থেকে এই কোণা, এই কোণার থেকে এই কোণা। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফলটা পাচ্ছি আমরা, এখান থেকে আমরা গুণ করলে পেয়ে যাব 66 গুণ হচ্ছে 46। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফলটা পাচ্ছি 3036, এগুলো সম্পূর্ণ ক্ষেত্রফল। এখন যদি আমরা বিয়োগ করি এখান থেকে 2400,
তাহলে পাড়ের ক্ষেত্রফল চাওয়া হয়েছিল আমাদের কাছে, বিয়োগ করলে আমরা এখন পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব, সেটা হচ্ছে 636 বর্গ সেন্টিমিটার, বা যেটা আছে সেটা লিখব। আমি কিন্তু আমাদের উত্তরটা অলরেডি তোমাদেরকে শো করে দিয়েছি যে আমাদের অঙ্কটা করলে ফলাফল দাঁড়াবে হচ্ছে এটা। তো শিক্ষার্থীরা এখন লিখে প্রকাশ করতে হবে, কারণ এই ধরনের আরো অনেক অঙ্ক পরীক্ষায়, বোর্ড পরীক্ষাতে আসছে। তো আমাদের এগুলো সম্পর্কে বিস্তারিত কিভাবে উপস্থাপন করতে হয় সেটাও জানা জরুরি। তো একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে এখানে পুকুরের দৈর্ঘ্য সমান হচ্ছে 60 মিটার, পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ সমান হচ্ছে 40 মিটার। জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। অতএব পুকুরের ক্ষেত্রফল, অতএব পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানে 60 গুণ প্রস্থ হচ্ছে তোমার 40, আর মিটার মিটার গুণ করলে হয় বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 ছক 24 আর 0 দুটো বসে গেল, বর্গ মিটার। তো আমরা এখান থেকে যেটা পেলাম, পুকুরের ক্ষেত্রফল পেলাম, পুকুরটা হচ্ছে এই ডট ডট দেওয়া অংশ, আর এবার হচ্ছে বলেছে ওরা পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, তা পাড় তো পুকুরের বাইরেই থাকে, তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য বের করতে হবে। পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। আমি যে তোমাদেরকে অঙ্কটা বোঝানোর চেষ্টা করেছি, তাহলে পুকুর ছিল 60, এ পাশে পাড় বেড়েছে 3, এ পাশে পাড় বেড়েছে 3, তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য বাড়তেছে 3 যোগ 3, দুই পাশে 3 3 করে বেড়েছে, এত মিটার, সমান হচ্ছে 60 3 3 যোগ করলে হয় 66 মিটার। আমি বাকি অংশগুলো মুছে ফেলি, কারণ আমাদের অঙ্ক এখন করা হচ্ছে, তোমাদের দেখতে অসুবিধা হতে পারে। তো এরপরে হচ্ছে পাড় সহ পুকুরের প্রস্থ, পাড় সহ পুকুরের প্রস্থ তোমরা লিখে করার চেষ্টা করবা। এই অংশটুকু এখানে ছিল 40 যোগ 3 যোগ 3 মিটার সমান হচ্ছে 46 মিটার। এটা হচ্ছে পাড় সহ পুকুরের প্রস্থ পেলাম। অতএব পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, অতএব পাড় সহ পুকুরের ক্ষেত্রফল সমান হচ্ছে 66 গুণ 46 বর্গ মিটার। তাহলে গুণফল পাচ্ছি আমরা এখানে 3036 বর্গ মিটার। এটা হচ্ছে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এখান থেকে চাওয়া হয়েছে আমাদের কাছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, পাড়ের ক্ষেত্রফল। তার মানে পাড়ের ক্ষেত্রফল বলতে বুঝতেই পারতেছি আমরা, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশের ক্ষেত্রফল আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে এই অংশের কত? তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল পেয়েছি আমরা এটা। সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি পুকুরের ভিতরে ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে পাড়টাই থেকে যাবে। তাহলে অতএব পাড়ের ক্ষেত্রফল, অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান হচ্ছে 3036 বিয়োগ সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে আমাদের পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে 2400 বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফল বাদ দিচ্ছি আমরা, তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 06 আবার 03 আর 4 আর কত হলে 10 হয় 6
2 আর 1 3 636 বর্গ মিটার। আমরা এত সময় ধরে যে অঙ্কটা সমাধান করলাম সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। তোমাদের 3 অধ্যায়ের একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, পাড়ের বিস্তার দেওয়া ছিল, ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। অঙ্কটা আমি তুলে দিয়েছি এখানে। আমি আশা করব তোমরাও এটা তুলে ফেলেছো, তোমাদের এটা সলভ করা হয়ে গিয়েছে। তো খুব দ্রুত এটা তুলে নিতে হবে, কারণ আর যদি কারো তুলতে অসুবিধা হয় তোমরা এই অঙ্কটা এটা হচ্ছে এভাবে তোমরা খুব দ্রুত, মানে আমি এটা লিখেছি এর জন্য যেন তোমাদের উপস্থাপনাটা অসুবিধা না হয়, যে কিভাবে এটা লিখতে হবে, লেখাটা কি, যেহেতু এখানে দুইভাবে করা যায়। আর এটা হচ্ছে অনেকের প্রশ্ন জাগতে পারে, এটা আমি লিখেছি তারপরও মনে জাগতে পারে যে স্যার কোনটা লিখবো। এই দুটোই যুক্তিসঙ্গত, তুমি এটাও লিখতে পারো এটাও লিখতে পারো। আমি আবারও রিপিট করলাম বিষয়টা যেন এটা নিয়ে কোনো জড়তা না থাকে। আমি মনে করি এটা লেখার গ্রহণযোগ্যতা একটু হলেও বেশি, কারণ এটা বুঝতে সুবিধা হয় বেশি, আর এটা অনেকটা মুখস্থ বিদ্যার মতন। আমরা পরবর্তী অঙ্কে 11 নম্বর অঙ্কে এখন যাচ্ছি। 11 নম্বর অঙ্কটার বেসিক হচ্ছে, এখানে প্রথমে বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। একর বলতে বোঝানো হচ্ছে এখানে একটা আয়তক্ষেত্র বলা হয়েছে। এই যে একটা আয়তক্ষেত্র আমি অঙ্কন করলাম, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে 10 একর। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 একর। 10 একর 10 একর মানে হচ্ছে এখান থেকে এখন মিটারে যেতে হবে। তো আমরা জানি হচ্ছে 1 একর সমান হচ্ছে 4046.86 বর্গ মিটার প্রায়, এটা আমরা জানি। তাহলে 1 একরে যদি এত বর্গ মিটার প্রায় হয়, এখন মিটারে কেন যাব? স্যারের কাছে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমরা মিটারের কাছে কেন যাব? তো মিটারের কাছে তোমাকে এজন্য যেতে হবে যে তোমার ফলাফল যেটা চাওয়া হয়েছে, উত্তর যেটা চাওয়া হয়েছে সেটা মিটারে চাওয়া হয়েছে, দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, সেটা কিন্তু মিটারে চাওয়া হয়েছে। তাহলে 10 একরে কেমন হবে বুঝতেই পারতেছো, এখানে 10 গুণ করতে হবে। তাহলে এখান থেকে যেটা ফলাফল তোমরা পাবে, এই ক্ষেত্রফলটা তখন তোমরা পাচ্ছ 4046.86 এত বর্গ মিটার, এটা পাচ্ছ এই টোটালটার ক্ষেত্রফল। ওরা আমাদের এখানে আরো একটা তথ্য বইয়ে দিয়ে দিয়েছে, আমাদের বইতে লেখা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। এই যে কম্পেয়ারটা এখানে একটা বেসিক আছে, দৈর্ঘ্য প্রস্থের। আমরা একটা কথা সবসময় জন্য মনে রাখবো, এই র শব্দের অর্থ হচ্ছে এর মানে হচ্ছে গুণ। দৈর্ঘ্য প্রস্থের, এখানে যে বলা হয়েছে এরকম বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এই প্রস্থের এই র বলতে বোঝানো হচ্ছে এর, আর আমরা এর মানে জানি হচ্ছে গুণ সম্পর্ক। দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এই এর বলতে বোঝানো হয় হচ্ছে গুণ বোঝানো হয়। তো আমরা এখন আমাদের অঙ্কের দিকে চলে যাব। সব সময় এই অঙ্কটা উপস্থাপনের জন্য এই তথ্য জানা জরুরি। এবং দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে কম্পেয়ারের জন্য বুঝতেই পারতেছো কাকে ধরতে হবে, প্রস্থকে ধরতে হবে। তো আমি ধরলাম প্রস্থ হচ্ছে আমার ক। তাহলে প্রস্থ যদি আমার ক হয়, তাহলে আমার দৈর্ঘ্যটা কত হবে? 4 গুণ বলেছে, তাহলে দৈর্ঘ্য সমান হবে প্রস্থের 4 গুণ। তাহলে প্রস্থর সাথে গুণ করতে হবে 4, তাহলে হচ্ছে 4 ক। তাহলে প্রস্থ ছিল ক, প্রস্থ আমার ক, এখানে প্রস্থকে আমি ক ধরে নিয়েছি, এই যে ক, তাহলে 4 ক হচ্ছে, তাহলে এটা হয় হচ্ছে 4 ক। তো এরপরে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমি ক্ষেত্রফলের কাছে পৌঁছে যাব। আমার ক্ষেত্রফলটা আমি এখন তো এখানে জানি যে 1 একর ইকুয়াল হচ্ছে এত বর্গমিটার, এটা আমরা বের করেছি। আমি তোমাদের তথ্যটা বোঝানোর চেষ্টা করলাম। তো এখন আমরা অঙ্কের দিকে যাব। আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। তাহলে আমরা এখানে আগে লিখে নেব, এখানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের, এখানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 একর। তো একর থেকে আমাকে যেতে হবে এর কাছে। তো তোমরা এখানে লিখতেছো যে সমান 10 গুণ 4046.86 বর্গমিটার। এখানে একটা সাইড নোট দিতে হবে।
সাইড নোটটা হচ্ছে, যেহেতু আমার জায়গা স্বল্পতা হয়ে গেল, সাইড নোটটা এরকম পাশে দেওয়ার চেষ্টা করবা, খাতার পাশে দিলে ভালো হয়। সাইড নোটটা এখানে দেওয়ার চেষ্টা করব আমরা, যে এটা আমি যেটা লিখেছি যে যেহেতু 1 একর সমান 4046.86। শিক্ষার্থীরা দেখো, এটা কিন্তু আমি এখানে 4046 এভাবে পড়েছি বা 4046 পড়া যেত, কিন্তু এই পাশে ডিজিটগুলো কখনো 86 বলা যাবে না। যদি তুমি 86 বলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাকে বলতে হবে 0.86 এত বর্গ মিটার প্রায় লিখতে হবে, কারণ এই মানটা অ্যাকচুয়ালি নিট মান নয়। এখানে আমরা যে মান থেকে এটা এই ফলাফলটা পেয়েছি, এখানে আমাদের প্রায় শব্দটা অবশ্যই লিখতে হবে। তো এটা পেলাম আমরা। তো এখান থেকে যেটা ক্ষেত্রফলটা পাচ্ছি সেটা হচ্ছে 4046.86 বর্গমিটার। প্রায় কন্টিনিউ করলে ভালো হয়, যাই হোক। তো এটা আমরা পেলাম আয়তাকার যে ক্ষেত্রফলটা ছিল তার ক্ষেত্রফল। এরপরে হচ্ছে আমাদের যে তথ্য, এরপরে যে তথ্যটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের এখন কম্পেয়ার করতে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এটার অর্থ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণের কাছে যেতে হবে। তাহলে আমাদের ধরি প্রস্থ সমান ক মিটার। এখন স্যারের কাছে প্রশ্ন, স্যার ক মিটার ধরতে হবে, মিটার ধরতে হবে, এটা বুঝবো কিভাবে? প্রশ্নের উক্তি পড়ে দেখো, শেষের উক্তি আছে মিটারের ফলাফলটা জানতে চাওয়া হয়েছে, তাই তুমি লিখেছো প্রস্থ ক মিটার। অতএব দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, উক্তিতে লেখা ছিল দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তো দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ, তাহলে প্রস্থ গুণ হচ্ছে 4 মিটার সমান 4 ক মিটার। 4 ক মিটার এটা পেলে হচ্ছে প্রস্থ। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কি জানি আমরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ জানি। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তো এখান থেকে আমাদের দৈর্ঘ্যের মানটা আমরা জানি, দৈর্ঘ্য হচ্ছে 4 ক, অলরেডি বের করেছি। প্রস্থ হচ্ছে শুধু ক, এত বর্গ মিটার। এখন মিটার লিখব। এরপরে হচ্ছে 4 ক স্কয়ার বর্গ মিটার। এটা আমরা যেটা পেলাম এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল দেখো এটা, আবার এখানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলে এটা। তার মানে হচ্ছে তোমরা এখন দেখতেছো যে প্রশ্ন মতে তখনই লেখা যায় যখন দুটো জিনিসের একই ফলাফল থাকে। এটাও ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রের, এটাও আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এই ফলাফলটা ইকুয়াল এই ফলাফল। সেখান থেকে আমাদের এই অজানা মানটা, কয়ের মানটা পাওয়া যাবে। আমরা যে কর মানটা খুঁজতেছি সেই মানটা পাওয়া যাবে। তো প্রশ্ন মতে লিখবো আমরা এখন, প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান হচ্ছে 4046.86। এক্ষেত্রে কিন্তু আর এই বর্গমিটার লেখা যাবে না, কারণ প্রশ্ন মতে লেখার সময় অবশ্যই একই একক হতে হবে। এটা বর্গ সেন্টিমিটার, এটা মিটার, তাহলে প্রশ্ন মতে লেখা যাবে না, একই এককে যেতে হবে, তারপরে তোমার আসতে হবে প্রশ্ন মতে লেখার শর্তে। তাহলে আমরা এখান থেকে ভাগ করব প্রথমে, বা ক স্কয়ার ইকুয়াল হচ্ছে 4046.86 ভাগ হচ্ছে 4। তাহলে ক স্কয়ারের মানটা পাবো আমরা, সেটা হচ্ছে, বা ক স্কয়ার ইকুয়াল হচ্ছে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 4046.86 ভাগ হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি 10117.15 এটা পেলাম হচ্ছে আমরা 4 দিয়ে ভাগ করার কারণে। এখন স্কয়ারকে উঠালে আমরা জানি বর্গমূল চিহ্ন আসে, স্কয়ার
আমরা জানি যে এটাকে আমরা বর্গমূল বলি বাংলায়। এই বর্গমূলের মান হচ্ছে 2, আর বর্গ বলি হচ্ছে আমরা এটাকে, বর্গ হচ্ছে শুধু 2। এই বর্গের বিপরীত মান হচ্ছে বর্গমূল, বর্গের বিপরীত মান হচ্ছে বর্গমূল। একইভাবে ঘনের বিপরীত মান হচ্ছে ঘনমূল। তাহলে স্কয়ারকে ওঠানোর জন্য আমরা বর্গমূল করি। তাহলে বা ক সমান বর্গমূল করতে হবে 117.15। তো বর্গমূল করলে যে ফলাফলটা তোমরা পাচ্ছ, তোমরাও তোমাদের ক্লাস 8-এ অষ্টম শ্রেণীতে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তো তোমরা এখানে 100 ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, এমএসটা। তো সেক্ষেত্রে যেটা এখানে করা হচ্ছে, ক্যালকুলেটর দিয়ে এটা বর্গমূল করে দিলে, তা নাহলে হাতে বর্গমূল করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো রুট অ্যান্স দিলাম, তাহলে এখান থেকে আমরা পেলাম ফলাফলটা পেয়েছি আমরা 100.58। আরো অনেক ডিজিট আছে, আমরা 2 ডিজিট পর্যন্ত লিখলাম 100.58 পর্যন্ত। এটা আসলে প্রায়ের মান, এত প্রায়, এর আসলে আরো অনেক মান আছে। তাহলে ক পেলাম আমরা। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রস্থর মান অলরেডি পেয়ে গেছি, ক যেটাকে আমরা ধরে নিয়েছিলাম প্রস্থ, কিন্তু চা হয়েছিল আমাদের কাছে, আমাদের অঙ্ক থেকে আমাদের কাছে চা হয়েছিল দৈর্ঘ্যের মানটা। আমাদের কাছে দৈর্ঘ্যের মানটা চা হয়েছিল, আমাদেরকে বলেছিল ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। অতএব দৈর্ঘ্য ইকুয়াল, অতএব ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 100.58 গুণ হচ্ছে 4, এত মিটার প্রায়। তাহলে এখান থেকে যে ফলাফলটা আমরা পাচ্ছি, এখান থেকে যে ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেটা হচ্ছে 100.58 গুণ হচ্ছে 4, 402.32, 402.32 মিটার প্রায়। এখানে আমাদের অনেকের মনে হতে পারে যে আমরা এই মানটাকে 100.58কে এটা মনে হতে পারে যে আমি এই মানটাকে 101 লিখতে চাচ্ছি, এটা আমি লিখতে পারি 1 লিখতে চাচ্ছি, তবে গ্রহণযোগ্যতা কম, এই আর কি। সবসময় গ্রহণযোগ্যতা বেশি রাখার চেষ্টা করতে হবে। অষ্টম শ্রেণীর ক্ষেত্রে এই ধরনের মান না লেখাই ভালো, এক্ষেত্রে লেখার গ্রহণযোগ্যতা অনেক অংশে কমে যায়। এজন্য এদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। বরং হচ্ছে এখানে দশমিকের পর আরো 2-1 ডিজিট রাখলে বেশি ভালো হয়। তো আমি রাখিনি, যদিও 2 ডিজিট পর্যন্ত রাখা যায় বা 2 পর্যন্ত রেখেছি আমরা। তো তোমরা এদিকে বিষয়টা খেয়াল রাখবা যে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা জন্য বিশেষ খেয়াল রাখি যে দশমিকের পরে 2 ডিজিট 3 ডিজিট পর্যন্ত রাখা ভালো। তো আমরা সাধারণত 2 ডিজিট পর্যন্ত রাখার চেষ্টা করব। আমাদের বইতে অধিকাংশ অঙ্কগুলোতে 2 ডিজিট পর্যন্ত রেখেছে দশমিকের পরে, এজন্য আমরাও এটাকে ফলো করতেছি। দশমিকের পরে আমাদের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা 2 ডিজিট পর্যন্ত রাখার চেষ্টা করব। উদাহরণ ফলো করলাম, উদাহরণে দেখা যাচ্ছে 2 ডিজিট পর্যন্ত রেখেছে। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রটির দৈর্ঘ্য বের হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এত সময় ধরে 11 নম্বর প্রশ্নের সমাধান শিখলাম যে কি কি তথ্য বের করেছি আমরা। একর থেকে আমরা প্রথমে গিয়েছি বর্গমিটারে, বর্গমিটারের পরে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ কম্পেয়ার করতে বলা হয়েছিল, সেখানে পৌঁছেছি। এবারে আয়তাকার ক্ষেত্রের এই অজানা তথ্য দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করেছি। প্রশ্নমতে বলেছি এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কম্পেয়ার করেছি, সেখান থেকে কর মানটা পেয়েছি আমরা এটা। আর ক্ষেত্রটির দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে এই মানের সঙ্গে 4 গুণ করেছি। এটা হচ্ছে আমাদের ফলাফলটা পাওয়া গেল। এটা আমরা যেটা শিখলাম এটা হচ্ছে 3 অধ্যায়ের 11 নম্বর অঙ্কটা। তো আমরা এখন 12 নম্বর অঙ্কটা শিখবো ইনশাআল্লাহ। 12 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, আর আমি আশা করব গত এই ক্লাস যারা করতেছো, যদি কেউ আমার গত ক্লাসটা করে না থাকো তাহলে অবশ্যই এর বিগত যে ক্লাসটা তোমাদের দরকার ছিল, বেশি জরুরি, ওই ক্লাসটা অবশ্যই করে নেবে। সেখানে হচ্ছে এর তথ্যগুলো দেওয়া হয়েছে। যদি কেউ এই ক্লাসগুলো খুঁজে না পাও তাহলে অবশ্যই ইউটিউবে আমাদের এই নামে সার্চ দিলে, ইউটিউবে গিয়ে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা নামে সার্চ দিলে একটা পেজ আসবে। সেখানে আমার ভিডিওগুলো, অনেক ভিডিও আপলোড করা হয়, সেখানে গেলেও পেজটা খুঁজে পাওয়া যাবে। আমি আশা করব তোমাদের যাদের এখানে ভিডিও, যারা ক্লাস এখানে করতে পারতেছো না,
তোমাদেরও বন্ধুদেরকে বলতে পারো যে তারা এই নামে সার্চ দিলে ক্লাসগুলো খুঁজে পাবে। তো শিক্ষার্থীরা, আমরা 11 নম্বর অঙ্কটা সলভ করলাম। মাঝি 1.5 বলতে বুঝি 1.5, এটাকে আমরা 1.5 বুঝি। 1/1/2, এটাকেও আমরা 1.5 বুঝি। কেউ কেউ আবার এটাকে লেখে এই 2 কে 2 এর 1 3/2, এটাকেও আমরা 1.5 বুঝি। এরকম 1.5 বিভিন্নভাবে লেখা যায়, এই আর কি। তো তোমরা যে কোনো একটাকে 1.5 হিসেবে প্রকাশ করতে পারো, এটাকেও পারো, এটাকেও পারো। এটা হলো সবথেকে সহজ কাজ গণিতের জন্য। আমি যদি এটাকে বেশি পছন্দ করি, যে এটা বেশি মনে রাখা সহজ এবং লেখা কাজ কম, ঝামেলাও কম, ভগ্নাংশ না লিখে, এই আর কি। তো এখানে বলা হচ্ছে এটা হচ্ছে 1.5। আর আড়াই কাকে বলে? আড়াই হচ্ছে 2.5 কে আমরা আড়াই বলি। এটা হচ্ছে 1.5 আর এটা হচ্ছে আড়াই। তো এটাকে আমরা আড়াই বলি। এটাকে আমরা আবার লিখতে পারি, এই আড়াইটাকে লেখা হয় 2/1/2, আবার এটাকে লেখা হয় 5/2, এইভাবে লেখা যায়। তাহলে আমি যেটা লিখলাম 1.5 এবং আড়াই সম্পর্কে জানলাম। এটা আমরা অনেকে ভুলে যাই। 1.5 কি? 1.5 এই 3 ভাবে তুমি উপস্থাপন করতে পারবে, আবার আড়াইকেও তুমি এই 3 ভাবে উপস্থাপন করতে পারবে। তোমার ব্যক্তিগত ব্যাপার, যে কোনো একটাকে পছন্দ করেই উপস্থাপন করা যাবে। তো আমরা অঙ্কটাতে চলে যাই। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? পরিসীমা বলতে বোঝানো হচ্ছে, তাহলে আমরা এখন যেহেতু অঙ্ক শিখবো, তাহলে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এটা চাওয়া হয়েছে আমাদের কাছে। এল একটা আয়তাকার ক্ষেত্র যদি আমরা অঙ্কন করি, এই আয়তাকার ক্ষেত্রের একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থকে ধরতে হবে মনে করো ক, আর দৈর্ঘ্য হবে হচ্ছে 1.5 ক। 1.5 গুণ 1.5 তো 1.5, আর তার সাথে ক গুণ হয়ে গেল। এরপরে বলছে ক্ষেত্রফল 216, ক্ষেত্রফলও দিয়ে দেওয়া হয়েছে। ক্ষেত্রফলটা হচ্ছে 216, ভিতরে জায়গাটা। পরিসীমা কত? পরিসীমা বলতে বোঝানো হয় শিক্ষার্থীরা এই 4 বাহুর যোগফল। এখানে যে 4টা বাহু দেখতে পাচ্ছি, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, 4 বাহুর যোগফল। পরিসীমার সূত্র গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম এবং বিস্তারিত দেখিয়েছিলাম সময় নিয়ে। পরিসীমা কি জিনিস, পরিসীমার সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে 12 নম্বর অঙ্কের সমাধান। 12 নম্বর অঙ্কে আমাদেরকে বলা হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তো এখানে আয়তাকার ঘরের ক্ষেত্রফলটা দেওয়া আছে। এখানে আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান 216 বর্গমিটার, এটা দেওয়া আছে আমাদের, এটা দেওয়া আছে। এরপর কম্পেয়ার করতে বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তো আমরা ধরে নেব, ধরি প্রস্থ সমান ক মিটার, অতএব দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান 1.5 গুণ, মানে হচ্ছে 1.5 ক। একবারে লেখা হলো, অথবা যদি কেউ লিখতে চাও এভাবে লিখতে পারো, 1.5 গুণ ক মিটার সমান হচ্ছে 1.5 ক মিটার। এটা শিখলাম দৈর্ঘ্য। এরপরে ক্ষেত্রফল জানি আয়তাকার ঘরের ক্ষেত্রফল, একবারে লিখতেছি, ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে এখানে দৈর্ঘ্য জানো তোমরা হচ্ছে 1.5 ক, আর প্রস্থ জানো হচ্ছে ক বর্গমিটার। তাহলে 1.5 ক স্কয়ার বর্গ মিটার, এটা পেলাম হচ্ছে আমরা আয়তাকার ঘরের ক্ষেত্রফল। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা এখান থেকে শিখবো সেটা হচ্ছে এই ফলাফলের সঙ্গে এটাও আমাদের ক্ষেত্রফল, এটাও আমাদের ক্ষেত্রফল, এই দুটোকে আমরা কম্পেয়ার করব। কারণ আমি তোমাদের আগেও বলেছি ক্ষেত্রফল সমান না হলে কখনো প্রশ্ন মতে কম্পেয়ার লেখা যায় না। আর আমাদের এখানে অজানা আছে ক,
এই ক এর মানটা আমাদেরকে বের করতে হবে, তাহলে আমরা পরিসীমার কাছে পৌঁছাতে পারবো। প্রশ্ন মতে প্রশ্ন মতে 1.5 ক স্কয়ার সমান হচ্ছে 216, বা ক স্কয়ার ইকুয়াল হচ্ছে 216 ভাগ 1.5, বা ক সমান সমান, এটাকে ভাগ করলে আমরা যে ফলাফলটা পাবো সেটা লেখার চেষ্টা করব। 216কে ভাগ করতেছো 1.5 দিয়ে, ফলাফল পাচ্ছ 144। 144 আমরা জানি যে স্কয়ারকে ওঠানোর জন্য বর্গমূল করতে হয়, তাহলে একবারে বর্গমূলটাও করে দিলাম 144 এর স্কয়ারটাকে ওঠানো। তাহলে অতএব ক ইকুয়াল যেটা পাচ্ছি আমরা 12কে রুট, তোমরা করা শিখবা, রুট অ্যান্স দিলে চলে আসবে 12। এটা যেটা পেলাম আমরা ক এর মানটা পেলাম। আমাদের এখানে ক এবং এই 1.5 ক দুটো মানই আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা অলরেডি আমাদের যেটা দরকার ছিল প্রস্থ পেয়ে গেছি আমরা। তাহলে অতএব প্রস্থ ইকুয়াল, প্রস্থ সমান হচ্ছে 12 মিটার, আর দৈর্ঘ্য সমান 12 গুণ 1.5, বা 1.5 গুণ 12, তোমাদের ইচ্ছা যে কোনো ভাবে লিখতে পারো। তাহলে এর সাথে গুণ করতেছে হচ্ছে 1.5, পাচ্ছ 18 মিটার। এটা পেলাম প্রস্থ এবং দৈর্ঘ্য। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাছে চাওয়া হয়েছে পরিসীমা কত। পরিসীমা মনে হচ্ছে বাউন্ডারি, চতুর্পাশ, এরিয়া। পরিসীমা বলতে বোঝানো হয় এই বাহু, এই বাহু, এই বাহু এবং এই বাহু, এই চারটি বাহুর যোগফল। তো আমি এখানে লিখি অতএব পরিসীমা, অতএব না লিখে এখানে যেমন লিখছি যে জানি, এক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা আয়তাকার ঘরের পরিসীমা, ঘরের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তো এখান থেকে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে এই 2। এবার 2 দিলাম, দৈর্ঘ্য আমরা জানি হচ্ছে 18, আর প্রস্থ জানি হচ্ছে আমরা 12 এত মিটার। তাহলে 12 আর 18 যোগ করলে দেখতেছো যে 8 2 10, 2 1 3, 30, 60। বুঝতেই পারতেছো। এখানে তার আমি আরেকটু করি, যদি 12 18 যোগ করলে হয় হচ্ছে আমাদের 30 মিটার। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 60 মিটার। আমরা এখানে আয়তাকার ঘরের পরিসীমা পেলাম হচ্ছে 60 মিটার। আয়তাকার ঘরের পরিসীমা পেলাম 60 মিটার। একটি ত্রিভুজাকৃতির ভূমি হচ্ছে 24 মিটার। তো কি কি দেওয়া আছে সেটা আমরা লিখব, যে এখানে সমাধান, এখানে ত্রিভুজের ভূমি হচ্ছে 24 মিটার। ত্রিভুজের ভূমি জানলাম। ভূমির পরে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উচ্চতা। উচ্চতা, ত্রিভুজের উচ্চতা সমান হচ্ছে 15 মিটার 50 সেন্টিমিটার। 15 মিটার 50 সেন্টিমিটার এটা দেওয়া আছে। তোমাদের ফলাফলের কাছে যেতে গেলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, সে যে স্টাইল হোক না কেন। মনে করো একটা ত্রিভুজ এরকম আছে, এরকম একটা ত্রিভুজ আছে, তোমার এরকম একটা ত্রিভুজ আছে। সেই ত্রিভুজের তুমি এই ভূমিটা জানো, এটা জানো এ, আর এখান থেকে উচ্চতাটা জানো তুমি হচ্ছে, এটা জানো হচ্ছে বি, এরকম তুমি জানো। তাহলে বা এটাকে আমরা সাধারণত ভূমিকে বি রাখি চলকের ক্ষেত্রে। এটা কিন্তু মনে করো তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা আছে, তাহলে হাফ ইন্টু এবি। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হাফ ইন্টু এবি। যদি কেউ বলে স্যার আমার একটা ত্রিভুজ আছে এরকম এরকম আছে, তুমি যদি এই ত্রিভুজের ভূমি জানো হচ্ছে বি, উচ্চতা জানো যদি এ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এটা সরাসরি উচ্চতা। খেয়াল করতে হবে উচ্চতার ক্ষেত্রে কিন্তু পাদবিন্দুতে সমকোণ থাকতে হবে। উচ্চতা মানে কিন্তু অ্যাঙ্গেল কোনো উচ্চতা হলে হবে না, এরকম কোনো উচ্চতা হলে হবে না। যেমন এরকম যদি আমি একটা ত্রিভুজ আঁকি, এবার যদি বলি উচ্চতা হচ্ছে এটা আমার উচ্চতা, তাহলে কিন্তু হবে না। উচ্চতা বলতে তাকে বোঝানো হয়
যেটা একদম ভূমির সাথে শীর্ষ বরাবর লম্ব থাকবে। উচ্চতার পাদবিন্দুর সমকোণ থাকতে হবে, এটাকে উচ্চতা বলা হয়। বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, খুবই ক্ষুদ্র একটা ব্যাপার, তারপরও গুরুত্ব যদি না দাও এটা কিন্তু উচ্চতা হবে না। উচ্চতা হবে এটা, এটা হচ্ছে উচ্চতা। উচ্চতা হলে পাদবিন্দুর সমকোণ থাকতে হবে, এখানে সমকোণ থাকতে হবে। আর এই বক্স দ্বারা, প্রতীক দ্বারা বোঝানো হয় সমকোণের প্রতীক। এই প্রতীক দ্বারা আমরা সমকোণকে বোঝাই। তো আমরা এখন যেখানে পৌঁছাবো দেখতেছি এটা মিটার আছে, আর উচ্চতা মিটার এবং সেন্টিমিটার দুই এককে আছে। তাহলে তোমার কাজ হচ্ছে সেন্টিমিটার থেকে মিটারের কাছে পৌঁছানো। এটা আমরা যেভাবে করি সেটা একটু দেখার চেষ্টা করব। 15 যোগ 50 ভাগ হচ্ছে 100, দুটোই এখন মিটারে চলে গেল। কিভাবে গেল সেটা এখন শিখবো আমরা একটু, যে কিভাবে যায়। এটা আমরা ছোট ক্লাস থেকেই শিখতে শিখতে আসতেছি। 3, 4, 5 এগুলো শেখানো হয় যে সেন্টিমিটার থেকে কিভাবে মিটারে আসতে হয়। আমরা জানি যে 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। আমি দেখেছি কোনো কোনো শিক্ষার্থী সাইড নোট লেখার সময় তোমরা লিখে বসো 1 মিটার ইকুয়াল 100 সেন্টিমিটার। এটা আসলে একটু চিন্তা দিয়ে লিখলে মনে হয় ওটাও ভুল নয়, ওটাও লেখা যাবে, তবে এটার গ্রহণযোগ্যতা একটু বেশি। আমি তার পার্থক্যটা বোঝানোর চেষ্টা করব যে 100 সেন্টিমিটার ইকুয়াল, কারণ তুমি যাকে বের করতে চাচ্ছ সে তোমার ফলাফল ইকুয়ালের ক্ষেত্রে যাকে তুমি বের করবা সে অবশ্যই তোমার এই যে রাইট হ্যান্ডে থাকে, এজন্য এটা বের করব আমরা। তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে 1 ভাগ 100 মিটার। তাহলে কত সেন্টিমিটার থেকে যেতে বলা হয়েছে? 50 সেন্টিমিটার সমান 1 গুণ 50 ভাগ হচ্ছে 100 সেন্টিমিটার। এখান থেকে আমরা যাব। এখন প্রশ্ন করতে পারো স্যারের কাছে, স্যার এই অংশ কি আমাদের করতে হবে? কখনোই না, তোমাদের জন্য শুধু এই লাইনটা প্রযোজ্য, এই লাইনটা লিখলে যথেষ্ট। নিচের অংশটুকু আমি বোঝানোর জন্য লিখেছি যে আসলে কিভাবে আমরা তার কাছে পৌঁছাই। এই পৌঁছানোটুকু বোঝানোর চেষ্টা করলাম যে সেন্টিমিটার থেকে মিটারের কাছে কিভাবে যাওয়া যায়। এখন তোমরা প্রশ্ন করতে পারো আমার কাছে যে স্যার আমি কি এই মিটার থেকে সেন্টিমিটারের কাছে আসতে পারি? এটা প্রশ্ন করতে পারো। তবে সেক্ষেত্রে দেখো অনেক জটলাটা একটু বেশি। কেমন? এখানে তোমার দেখো মিটার আছে, তাহলে কোন দলে বেশি আছে তুমি সেদিকে যাবে। সব সময়ের জন্য যৌক্তিকতা দেখাতে হবে যে আমার কোন এককগুলো পরিমাণে বেশি আছে। তো আমরা দেখতেছি এককের পরিমাণে বেশি আছে মিটার, আমরা এই জন্য উদ্দেশ্যপ্রণীতভাবে মিটারের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। তো শিক্ষার্থীরা আমরা এখান থেকে যেটা পেলাম তোমরা এটা একবারে করতে পারো। 50 ভাগ 100 দিলে তোমরা জানো যে এখান থেকে তোমরা ফলাফল পাচ্ছ হচ্ছে 0.5। তাহলে এই ফলাফলটা আমরা পাই 15.5। কাটাকাটিও করতে পারো, তবে আমি ফ্রেশ রাখার চেষ্টা করব। খাতাকে সবসময় ফ্রেশ থাকার চেষ্টা করবে, যেহেতু অষ্টম শ্রেণীতে একটা কথা বলি তোমাদের, অষ্টম শ্রেণীতে তোমাদের ক্যালকুলেটর প্রযুক্তির ব্যবহার দিয়েছে, ইউজ করার সুযোগ দিয়েছে। অনেক শিক্ষকরা আমরা তোমাদেরকে পরামর্শ দিই যে এখানে কাটাকাটি করবা, বইতেও করা আছে, এ কথাও সত্য। আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু পরীক্ষার খাতা তুমি উপস্থাপন করতেছো, বাসায় করার সময় কাটাকাটি করতে পারো শেখার সময়, কিন্তু পরীক্ষা করার সময় ক্যালকুলেটর ব্যবহার করাটা আমি মনে করি জরুরি, কারণ তোমার খাতা থাকবে একদম ফ্রেশ। কিভাবে মানটা আসে এটা যিনি খাতা দেখেন সেই শিক্ষকও এটা উপলব্ধি করতে পারে, বা সেটা আমরা জানি যেহেতু আমাদের ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ দিয়েছে, বিষয়টা মনে রাখতে হবে। তো এখানে আমরা উচ্চতা পেয়ে গেলাম। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে হবে, জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 এত বর্গ একক। আমি এটাকে অনেকে লেখে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, সেটাও লেখা যাবে, লেখা যাবে না তা নয়, অবশ্যই লিখতে পারবে। তাহলে এখানে ভূমি হচ্ছে তোমাদের 24 গুণ উচ্চতা হচ্ছে 15.5 আর ভাগ হচ্ছে 2। এত ক্ষেত্রফল মানে হচ্ছে একক, বর্গেতে চলে যাবে, এত বর্গ মিটার। যদি কেউ বর্গ মিটারকে সংক্ষেপে এরকম লেখো ব.মিটার, তাও লেখা যাবে। আমরা খেয়াল করব বর্গমিটারকে ব.মিটার, এই বর্গমিটার এভাবে যদি কেউ লিখতে চাও লিখতে পারবে, কোনো সমস্যা না, লেখা যাবে। তো শিক্ষার্থীরা আমরা এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে যদি সমাধান করি তাহলে 24 গুণ হচ্ছে 15.5 ভাগ হচ্ছে 2, আমাদের হচ্ছে 186 এত বর্গমিটার আমরা পেলাম। আমরা যেটা পেলাম এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আমরা খুঁজতেছিলাম, এই আর কি।
এইভাবে 2 দিয়ে একে কাটলে গুণ করলে এই আর কি 186 বর্গমিটার আমরা পেলাম। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে আমরা যেটা শিখব 14 নম্বর অঙ্কটা। আমি আশা করি 14 নম্বর অঙ্ক এবং 10 নম্বর অঙ্ক আমার সকল শিক্ষার্থী এখন বুঝতে সক্ষম। একই ধরনের অঙ্ক, কোনো প্যাটার্ন আলাদা নেই। যেমন ওইখানেও যেটা আমি তোমাদের এটাকে শুধু বেসিকটা দেখাবো, 14 নম্বর অঙ্কটা কিভাবে সলভ করা হয়েছে, শুধু এই বেসিকটা স্টার্ট করাটাও আমার জন্য, সলভ করাটা তোমরা এখন পারো, কারণ 10 নম্বর এবং 14 নম্বর অঙ্কের জন্য আলাদা কোনো নিয়ম নেই, হুবহু একই, শুধু কিছু মান চেঞ্জ করে দিয়েছে। এখানে তোমার একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, এটা একটা আয়তাকার ক্ষেত্র, এর দৈর্ঘ্য বলা হয়েছে তোমাদের 48 মিটার এবং প্রস্থ বলা হয়েছে 32.80 সেন্টিমিটার। তো শিক্ষার্থীরা এটা মিটার আছে আর এটা 32.80 বলেছে, তাহলে মানে 32 মিটার আর 80 সেন্টিমিটার এটা বলেছে। আমরা জানি, মাত্রই আমরা শিখলাম সেন্টিমিটার থেকে কিভাবে মিটারের কাছে আসা যায়। তাহলে তোমরা এখন করে ফেলবা 32 যোগ 80 ভাগ হচ্ছে 100, এত মিটার, সাইড নোট দেবে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এটা তোমরা এখন জানো, অলরেডি শিখে ফেলেছো। তাহলে এখান থেকে পাবে হচ্ছে 32.8, তার মানে প্রস্থ পাচ্ছ হচ্ছে 32.8 মিটার। এরপরে দেখো ক্ষেত্রফলটা বের করতে হবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ 100% 10 নম্বর প্রশ্নের মতন, এটা 10 নম্বর প্রশ্নের মতন করতে হবে। ক্ষেত্রফল পেয়ে গেলে এবার বাইরে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, এটাও এখানেও দেখো 3 মিটার দিয়েছে, অতিরিক্ত কোনো মান দেয়নি, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3। তাহলে আমাদের যে শিক্ষার্থীরা বন্ধুরা আমরা যারা 10 নম্বর অঙ্কটা শিখেছি, আমি নিশ্চিত যে তোমাদের জন্য এই 14 নম্বর অঙ্কটা খুব ইজি ভাবে সলভ করা যাবে, তোমরা পারবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি, কারণ এই বেসিকটাও তোমরা শিখেছো। তাহলে প্রস্থ পেয়েছো 32.8, এর পরবর্তীতে তোমাদের এটা বের করতে হবে, তাহলে 48.3 যোগ 3 দিয়ে আমি বের করা শিখিয়েছি। আবার এটা হবে 32.8 যোগ 3 যোগ 3। পরবর্তীতে এই বড় ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিলে তোমাদের প্রশ্নের সমাধান হয়ে যাবে। আমরা এর পরবর্তীতে আরেকটা অঙ্ক শিখব, 15 নম্বর অঙ্ক। একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি এটাও তোমাদেরকে এখন বেসিক শিখিয়ে বলবো যে তোমরা এটা পারবে শিক্ষার্থীরা, এটাও তোমরা এখন পারবে। আমি একটা বর্গ এঁকেছি, দেখো আমি এটা ওই একইভাবে বেসিকটা দেখাবো। একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এই এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300, এর এক বাহু এবং বাইরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি 300 হয়, তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র আমি গত ক্লাসে শিখেছি আমরা। এর ক্ষেত্রফলের সূত্র আছে বাহু স্কয়ার, আমি কিন্তু রিপিট করতেছি, শিখেছি বলার পরও। এর ক্ষেত্রফল আছে বাহু গুণ বাহু, তার মানে হচ্ছে এই 300 কে যদি তুমি স্কয়ার করো, বাহু স্কয়ার যদি করো, তাহলে 0 হয় 4টা আর 3 কে 2 বার গুণ করলে হয় 9। আমরা যেটা পেলাম, এটা পেলাম হচ্ছে 300 কে স্কয়ার করলে, তাহলে আমরা যে ক্ষেত্রফলটা পেলাম সেটা হচ্ছে এটা 90,000। আমরা যেটা পেলাম এটা হচ্ছে 90,000। 300 কে স্কয়ার করার কারণে আমাদের এখন যেটা চাওয়া হয়েছে, আমাদের কাছে এখন যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে ফলাফলটা ব্যবহার করতে হবে এখন কি কাজে, বাইরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, বাইরের চারিদিকে। এটা খুব ইজি একটা অঙ্ক তোমাদের জন্য। বাইরের চারিদিকে দেখো, এই বর্গের ক্ষেত্রে কাজ অনেক কম, তোমরা লিখবা যে এখানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য 300, অতএব ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে এত। এবার বাইরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে শিক্ষার্থীরা, তাহলে এদিকেও গেল 4 মিটার, এদিকেও গেল হচ্ছে 4 মিটার, এদিকেও গেল 4, এদিকেও গেল 4। আমাদের যেহেতু প্রত্যেকটা বাহু 300, ওদিকেও 300, এদিকেও 300। এখন এই বাহুটা তাহলে আমার কত হবে, এই বাহুটা হচ্ছে আমার 300 যোগ 4 যোগ 4, তার মানে হচ্ছে 308। তাহলে 300 স্কয়ার এটা যদি হয়, তাহলে 308 কে স্কয়ার করো, 308 কে স্কয়ার করলে যেটা পাচ্ছ সেটা এখানে লিখে দাও। তো 308 কে যদি আমরা স্কয়ার করি, তাহলে ক্যালকুলেটর একটু করি, আমি একটু হেল্প নিই ক্যালকুলেটরে। 308 স্কয়ার দিলে হচ্ছে আমাদের 9 4 8 6 4। এবার বিয়োগ করলে তুমি রাস্তার ক্ষেত্রফল এখান থেকে পেয়ে যাবে 4 6 8 4, এটা হচ্ছে তোমার রাস্তার ক্ষেত্রফল। এর মাধ্যমে আমরা আমাদের
আর একটা অঙ্ক সলভ করে ফেললাম মৌখিকভাবে, মুখে মুখে করলাম যে কিভাবে আমরা একটা বর্গাকার ক্ষেত্রে বাইরে 4 মিটার রাস্তা থাকলে সেই রাস্তার ক্ষেত্রফল আমরা যেটা বের করেছি শিক্ষার্থীরা, এটা হচ্ছে সেই বর্গাকার মাঠের রাস্তার ক্ষেত্রফল, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বের করলাম আমরা, রাস্তার ক্ষেত্রফল। এরপরে হচ্ছে আমাদের এই পেজে আরেকটা অঙ্ক শিখবো আমরা আজকে, সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি ত্রিভুজাকৃতির ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমির উচ্চতাও দেওয়া মিটার, ভূমি এত মিটার, উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। এটা খুব ইজি একটা অঙ্ক এবং অল্প সময় লাগবে, ছোট্ট একটা অঙ্ক। তো আমরা আজকে শেষ অঙ্কটা খুব ইজি একটা অঙ্কের মাধ্যমে সলভ শেষ করবো ইনশাআল্লাহ। আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বরে বলা হয়েছে একটি ত্রিভুজাকৃতির ভূমির ক্ষেত্রফল, এটি ত্রিভুজের জমির ক্ষেত্রফল। আমি একটা ত্রিভুজ আঁকলাম, মনে করো এই যে জমির ক্ষেত্রফল বলতে বোঝানো হয় ভিতরের এই স্পেসটাকে, বদ্ধ জায়গাটাকে। এই ক্ষেত্রফল দিয়ে দেওয়া হয়েছে 264 বর্গমিটার। আমাদেরকে বলা হয়েছে এর ভূমি হচ্ছে 22 মিটার, এর ভূমিটা বলা হয়েছে 22 মিটার ভূমি। উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। উচ্চতা বলতে শিক্ষার্থীরা, আমি একটু আগে বেসিক শিখাচ্ছিলাম তোমাদের, উচ্চতা বলতে বোঝানো হয় হচ্ছে এটা। আমি যদি উচ্চতাকে ধরি হচ্ছে এইচ, তাহলে এইচ এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। এইচটা আমি জানি না, তাহলে তোমরা জানো, মাত্রই শিখেছো ভূমি গুণ উচ্চতা ভাগ 2 ইকুয়াল হচ্ছে এটা, দিলেই তোমাদের ফলাফল এখান থেকে চলে আসবে। তো আমরা একটু সমাধান করি। এখানে ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল, এখানে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল সমান 264 বর্গমিটার, এটা আমাদের জমির ক্ষেত্রফল। এরপরে যেটা দেওয়া আছে আমাদের ভূমি, ভূমি হচ্ছে 22 মিটার। উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে, উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ধরে নিলাম, ধরি উচ্চতা সমান ক মিটার বা এইচ মিটার। আমি এখানে ক ধরতে পারি, এইচ ধরতে পারি, ইচ্ছা ক মিটার। জানি ত্রিভুজের ক্ষেত্রফল, সমান ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2 বর্গমিটার। শিক্ষার্থীরা, প্রশ্নমতে দিয়ে তুমি এখন ফলাফল লিখতে পারো। তাহলে প্রশ্নমতে এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। তাহলে প্রশ্নমতে আমাদের ভূমি হচ্ছে 22, উচ্চতা আমরা ধরে নিয়েছি ক, ভাগ হচ্ছে 2, ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 264। তো এখান থেকে আমরা যেটা করতে পারি সহজে, 2 ছিল, 2 দিয়ে আমি 11কে কেটে দিলাম, 22কে কাটলাম, তাহলে 11 গুণ ক ইকুয়াল হচ্ছে 264, বা ক সমান হচ্ছে 264 ভাগ হচ্ছে 11। অতএব ক ইকুয়াল পেয়ে যাচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি। 264কে 11 দিয়ে ভাগ করলাম, 264 ভাগ হচ্ছে 11, 24। এখানে একক লেখা যাবে না, অনেকে এখানে একক লিখে ফেলো, এখানে খবরদার একক লেখা যাবে না, কারণ আমরা জানি যে আমাদের 2 একক ভ্যানিশ হয়ে গিয়েছে, বর্গমিটার কেটে যায়, এজন্য একক লেখা যাবে না। আমাদের চাওয়া হয়েছিল উচ্চতা কত, অর্থাৎ ত্রিভুজের উচ্চতা হচ্ছে ক মিটার, মান হচ্ছে 24 মিটার। অতএব ত্রিভুজের উচ্চতা 24 মিটার। তো এর মাধ্যমে আমাদের আজকে আমরা অনেকগুলো অঙ্ক সলভ শিখলাম ইনশাআল্লাহ, 10 থেকে 16 পর্যন্ত।